আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। আফগানিস্তানের ন্যাটোর ভূমিকা নিয়ে ট্রাম্পের মন্তব্য অগ্রহণযোগ্য বলে ডেনিশ প্রধানমন্ত্রীর মন্তব্য। সিরীয় সেনা ও কুর্দি বাহিনীর মধ্যে যুদ্ধবিরতি ১৫ দিন বাড়ল। ইন্দোনেশিয়ায় ভূমিধসে ৭ জনের মৃত্যু, নিখোঁজ ৮০। অভিবাসী চোরাচালানের শাস্তি কঠোর করছে গ্রিস। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। আফগানিস্তানে ন্যাটোর ভূমিকা নিয়ে ট্রাম্পের মন্তব্য অগ্রহণযোগ্য, ডেনিশ প্রধানমন্ত্রী। আফগানিস্তানে ন্যাটো সেনাদের ভূমিকা নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন। শনিবার ২৪শে জানুয়ারি তিনি বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট আফগানিস্তানে ন্যাটো সদস্য দেশগুলোর সেনাদের অঙ্গীকার নিয়ে যে প্রশ্ন তুলেছেন এটি অগ্রহণযোগ্য। ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেন, আফগানিস্তান যুদ্ধে ন্যাটো সদস্য দেশগুলোর সেনারা সম্মুখ সমরে না থেকে পেছনে নিরাপদ দূরত্বে ছিল। এ মন্তব্যের প্রতিক্রিয়ায় ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লিখেছেন, আমি পুরোপুরি বুঝতে পারছি, ডেনিশ প্রবীণ সেনা সদস্যরা বলেছেন এই আঘাতের বেদনা প্রকাশ করার মতো কোনো শব্দ নেই। ডেনিশ ভেটারেন্স অ্যাসোসিয়েশন বলেছে, তারা এই বিষয়ে কথা বলার ভাষা হারিয়ে ফেলেছেন। ডেনমার্ক সব সময় যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়িয়েছে এবং যুক্তরাষ্ট্র আমাদের আহ্বান জানিয়েছে, আমরা বিশ্বজুড়ে সংকটপূর্ণ এলাকায় উপস্থিত হয়েছি। ডেনিশ প্রবীণ সেনা সদস্যরা ট্রাম্পের মন্তব্যের প্রতিবাদে ৩১শে জানুয়ারি দেশটির রাজধানী কোপেনহেগেনে একটি নীরব মিছিলের ডাক দিয়েছেন। ডেনিশ প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন, ডেনমার্ক ন্যাটো দেশগুলোর মধ্যে অন্যতম যারা জনসংখ্যার অনুপাতে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতির শিকার হয়েছে। ২০০৩ সালে ডেনমার্কের জনসংখ্যা ছিল প্রায় ৫.৪ মিলিয়ন এবং ডেনিশ সংবাদ সংস্থা রিটসাউ অনুযায়ী বছরের পর বছর প্রায় ১২,০০০ ডেনিশ সেনা ও বেসামরিক নাগরিককে আফগানিস্তানে পাঠানো হয়েছে। সিরীয় সেনা ও কুর্দি বাহিনীর মধ্যে যুদ্ধবিরতি ১৫ দিন বাড়ল। সিরীয় সেনাবাহিনী ও কুর্দি নেতৃত্বাধীন বাহিনীর মধ্যে বিদ্যমান যুদ্ধবিরতি আরও ১৫ দিনের জন্য বাড়ানো হয়েছে। সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় শনিবার রাতে এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। বিবৃতিতে বলা হয়, স্থানীয় সময় রাত ১১টা থেকে কার্যকর হওয়া এই বর্ধিত যুদ্ধবিরতির মূল উদ্দেশ্য হল কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস এসডিএফের নিয়ন্ত্রণাধীন সাবেক কারাগারগুলো থেকে আইএস বন্দীদের স্থানান্তরে যুক্তরাষ্ট্রের চলমান অভিযানে সহায়তা করা। এসডিএফও যুদ্ধবিরতি বাড়ানোর বিষয়টি নিশ্চিত করেছে। এক বিবৃতিতে তারা জানিয়েছে, এই উদ্যোগ উত্তেজনা প্রশমনে, বেসামরিক নাগরিকদের সুরক্ষায় এবং স্থিতিশীলতার জন্য প্রয়োজনীয় পরিবেশ তৈরিতে সহায়ক হবে। দামেস্ক থেকে আল জাজিরার প্রতিনিধি আয়মান ওঘান্না জানান, যুদ্ধবিরতির ঘোষণা দেশজুড়ে স্বস্তির অনুভূতি তৈরি করেছে। তবে তিনি সতর্ক করে বলেন, এসডিএফ ও সরকারের মধ্যে সংঘাতের মূল কারণ এসডিএফ যোদ্ধা ও বেসামরিক কাঠামোকে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে একীভূত করার প্রশ্ন এখনও অমীমাংসিত রয়ে গেছে। গত বছরের মার্চে বাশার আল আসাদ সরকারের পতনের পর সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারা এসডিএফকে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে অন্তর্ভুক্ত করার লক্ষ্যে একটি চুক্তিতে স্বাক্ষর করেন। তবে বাস্তবায়ন পদ্ধতি নিয়ে মতবিরোধের কারণে সেই পরিকল্পনা ভেঙে পড়ে এবং সাম্প্রতিক সপ্তাহগুলোতে দেশের বিভিন্ন অঞ্চলে প্রাণঘাতী সংঘর্ষ ছড়িয়ে পড়ে। চলতি সপ্তাহের শুরুতে দামেস্ক ৪ দিনের একটি যুদ্ধবিরতি ঘোষণা করে, যার ফলে সরকারি বাহিনী এসডিএফ নিয়ন্ত্রিত বেশ কয়েকটি এলাকা দ্রুত দখলে নেয়। যুদ্ধবিরতির ঘোষণার সময় সিরীয় বাহিনী উত্তর পূর্বাঞ্চলের কুর্দি নিয়ন্ত্রিত শেষ কয়েকটি শহরের দিকে অগ্রসর হচ্ছিল। ওই সময় এসডিএফকে শনিবার রাত পর্যন্ত সেনাবাহিনীর সঙ্গে একীভূত হওয়ার পরিকল্পনা উপস্থাপনের সময়সীমা দেয়া হয়। সরকারি অগ্রযাত্রার ফলে গুরুত্বপূর্ণ তেলক্ষেত্র, জলবিদ্যুৎ বাঁধ এবং আইএসআইএল সংশ্লিষ্ট বন্দী ও তাদের পরিবারের সদস্যদের আটক রাখা কয়েকটি স্থাপনা, এর মধ্যে রাক্কা প্রদেশের আল আক্তান কারাগার, সরকারের নিয়ন্ত্রণে আসে। ইন্দোনেশিয়ায় ভূমিধসে ৭ জনের মৃত্যু, নিখোঁজ ৮০।
ইন্দোনেশিয়ার প্রধান দ্বীপ জাভায় ভয়াবহ ভূমিধসে কমপক্ষে ৭ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় ৮০ জনেরও বেশি নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। শনিবার ২৪ জানুয়ারি দেশটির একজন দুর্যোগ কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। সংস্থা এএফপির প্রতিবেদন অনুযায়ী ভারী বৃষ্টিপাতের ফলে শুক্রবার ২৩ জানুয়ারি রাত ২:৩০টার দিকে পশ্চিম বান্দুং অঞ্চলের একটি গ্রামে এ ভূমিঢালা হয়। এতে বেশ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়। ইন্দোনেশিয়ার জাতীয় দুর্যোগ সংস্থা বিএনপিবির মুখপাত্র আব্দুল মুহারি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আজ শনিবার ভোরে পশ্চিম জাভা প্রদেশের পশ্চিম বান্দুং রিজেন্সিতে একটি ভূমিধসের ঘটনায় ৭ জনের মৃত্যু হয়েছে। ইন্দোনেশিয়ায় বর্ষাকালে বন্যা ও ভূমিধস সাধারণ ঘটনা হয়ে দাঁড়িয়েছে, যা অক্টোবর থেকে মার্চ পর্যন্ত স্থায়ী হয়। গত বছরের শেষ দিকে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার কিছু অংশে গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ও তীব্র মৌসুমি বৃষ্টিপাতের কারণে ইন্দোনেশিয়ার সুমাত্রার রেইন ফরেস্ট থেকে শ্রীলঙ্কার উচ্চভূমির বৃক্ষরোপণ পর্যন্ত মারাত্মক ভূমিধস ও বন্যা দেখা দেয়। বিএনপিবির তথ্য অনুযায়ী সুমাত্রার ওই বন্যায় প্রায় ১,২০০ জনের মৃত্যু হয় এবং ২,৪০,০০০-এরও বেশি মানুষ বাস্তুচ্যুত হন। পরিবেশবাদী ও বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, অবাধে বন ধ্বংসের কারণে পাহাড়ি এলাকার মাটি নরম হয়ে ভূমিধস ঘটছে, সেই সাথে সমতলে বন্যার তীব্রতা বেড়েছে, যার ফলে কাদামাটির স্রোত জনবসতিতে ঢুকে পড়ছে। অভিবাসী চোরাচালানের শাস্তি কঠোর করছে গ্রিস। গ্রিসের অভিবাসন মন্ত্রণালয় শনিবার ২৪ জানুয়ারি জানিয়েছে, অভিবাসী চোরাচালানের শাস্তি কঠোর করতে তারা পার্লামেন্টে একটি নতুন বিল জমা দিয়েছে। এর মধ্যে আজীবন কারাদণ্ডের বিধানও রাখা হয়েছে। গ্রিসের রাজধানী এথেন্স থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়। ২০১৫ সালে ইউরোপীয় অভিবাসন সংকটের চূড়ান্ত সময়ে সিরীয় শরণার্থীদের ইউরোপে প্রবেশের প্রধান রুট ছিল গ্রিস। দেশটিতে সহায়তা কর্মী ও অভিবাসীদের বিরুদ্ধে মানব পাচারের অভিযোগে বেশ কয়েকটি মামলা চলমান রয়েছে। মন্ত্রণালয়টি এক বিবৃতিতে জানিয়েছে, অভিবাসীদের অবৈধ পাচারের শাস্তি সব স্তরে কঠোর করা হবে। পাচারকারীদের জন্য আজীবন কারাদণ্ড পর্যন্ত শাস্তির বিধান রাখা হয়েছে এবং অপরাধে দোষী সাব্যস্ত অভিবাসীদের সরাসরি বহিষ্কার করা হতে পারে। অভিবাসী পাচারের অভিযোগে অভিযুক্ত এনজিও কর্মীদের বিরুদ্ধেও শাস্তি বাড়ানো হবে, যার মধ্যে কারাদণ্ড অন্তর্ভুক্ত থাকবে। প্রস্তাব অনুযায়ী নিয়মিত অবস্থানকারী অভিবাসীরা অনিয়মিত অভিবাসীদের সহায়তা করলে সেটিও অপরাধ হিসেবে গণ্য হবে। অভিবাসন মন্ত্রী থানোস প্লেভ্রিস আগে একটি অতি ডানপন্থী দলের সদস্য ছিলেন। আগামী সপ্তাহে সংসদে বিলটি পর্যালোচনা করা হবে বলে মন্ত্রণালয় জানিয়েছে। ডক্টরস অব দ্য ওয়ার্ল্ড ও ডক্টরস উইদাউট বর্ডার্সের গ্রিস শাখাসহ ৫৬টি এনজিও যৌথ বিবৃতিতে আইনটির কয়েকটি ধারা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়েছে। সংগঠনের কোনো সদস্য অভিযুক্ত হলে সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড এবং কয়েক হাজার ইউরো জরিমানা করা হবে।